নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো রকম কম্পিটিটিভ এক্সাম, ধরো ইএসআই এক্সাম হতে পারে, বা ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 হতে পারে, বা জেআইপি এমইআর যে জিপমারের যে এক্সাম, বা আদার্স যে কম্পিটিটিভ আমাদের নার্সিং স্টাফদের বা স্টাফ নার্সদের যে কম্পিটিটিভ এক্সামগুলোর ইন্টারভিউগুলোকে আমাদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছে। তো সেই সব ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য যেসব কোশ্চেন অ্যান্সার আমাদেরকে জানতে হবে, বা সেগুলো সম্বন্ধে আমাদেরকে খুব ভালোভাবে নলেজ রাখতে হবে, তো সেই সব কোশ্চেন অ্যান্সার সম্পর্কে আজকে আলোচনা করব। তো তোমরা দেরি না করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমরা এই রিলেটেড ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি অন্য ধরনেরও ভিডিও, যে রিলেটেড তোমরা ভিডিও দেখতে চাইছো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব সেই সব বিষয়ে ভিডিও দেওয়ার। এই কদিন ধরেই সবাই বলছিলে যে ইএসআই এর যে রিক্রুটমেন্ট বার হয়েছে, তো অনেকেই আমাকে মেসেজ করছিলে যে ইএসআই ইন্টারভিউর জন্য কি কি কোশ্চেন অ্যান্সার ধরতে পারে সেই সব বিষয়ে ভিডিও বানাতে। তো আমি সেই ভিডিও দিয়েছিলাম কি কি দিক থেকে কোশ্চেন আসতে পারে। আর তারপর তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে মেডিসিন রিলেটেড, মেডিসিন ওয়ার্ডে যারা ডিউটি করো সেই রিলেটেড কিছু কোশ্চেন, বা সার্জিক্যাল রিলেটেড কোশ্চেন, বা সার্জারি ওয়ার্ডে যারা ডিউটি করছো সেই রিলেটেড কোশ্চেন। তো চেষ্টা করব পরপর সব ভিডিওই দেওয়ার। তো তোমরা আমার সাথে থাকো। তো আজকে কিছু মেডিসিন ওয়ার্ডে যারা ডিউটি করছো, মেডিসিন ওয়ার্ড বা এমার্জেন্সি ওয়ার্ড, সেই ওয়ার্ডে যে কি কি কোশ্চেন ধরতে পারে, তাদেরকে কি কি বিষয়ে তাদেরকে রেডি হয়ে থাকতে হবে ইন্টারভিউর জন্য, সেই সব দিকগুলোই তুলে ধরবো। তো তোমরা যারা মেডিসিন ওয়ার্ডে বা এমার্জেন্সি ওয়ার্ডে ডিউটি করো তারা অবশ্যই ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো মেডিসিন ওয়ার্ডে যারা কাজ করো তাদের প্রথমেই বলবো, মেডিসিন ওয়ার্ড বা এমার্জেন্সি ওয়ার্ড, তো তাদের প্রথমেই বলবো যে তোমাদের কাছে যেসব ধরনের পেশেন্ট আসে, তোমরা যেখানে প্রাইভেট ইনস্টিটিউট করো না কেন, বা কোনো কমিউনিটি বেস করো না কেন, বা যেখানেই কাজ করো না কেন, এখন যারা ফ্রেশার্স আছো, বা যারা তোমরা অনেক দিন ধরে কাজ করছো, তারা অবশ্যই যেখানে কাজ করছো সেই প্রাইভেট জায়গার বা যেখানকারই হোক না কেন, সেই জায়গায় যেরকম ধরনের পেশেন্ট আসে সেই রকম ধরনের পেশেন্ট, কিন্তু সেই রিলেটেড পেশেন্টের কিন্তু তোমাদেরকে সব কিছু জেনে নিতে হবে। যে সব ডিজিজের পেশেন্ট আসছে সেই ডিজিজ রিলেটেড সব কিছু তোমাদেরকে কিন্তু তোমাদের বেশ ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? কারণ তোমরা যদি সেই ডিজিজ রিলেটেড কিছু না জানো তাহলে কিন্তু খুব মুশকিল। সেই পেশেন্টের তোমরা কি কেয়ার দিচ্ছ না দিচ্ছ সেগুলো কিন্তু তোমাদেরকে কোশ্চেন ধরতে পারে। তোমরা যে ওয়ার্ড বলবে সেই ওয়ার্ডে যেসব ধরনের পেশেন্ট আসতে পারে সেই রিলেটেড কিন্তু কোশ্চেনই তোমাদেরকে করা হতে পারে। তো ফার্স্ট অফ অল তোমরা যারা মেডিসিন ওয়ার্ডে কাজ করছো তাদের কাছে বেশিরভাগ পেশেন্টই হয়তো আসবে ফিভার, তারপর ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, তারপর ডায়রিয়া, তারপর সিওপিডি, চেস্ট ইনফেকশন বা রেসপিরেটরি ডিস্ট্রেস, এইচটিএন, ডিএম, অর্থাৎ এইগুলো সব আসতে পারে। এবার এইগুলোর যে তোমাদের নার্সিং ম্যানেজমেন্ট বলো, বা তোমরা যেসব কেয়ার দিয়ে থাকো সেই সব কেয়ার, বা কোন পেশেন্টের কোন ডিজিজ অনুযায়ী কোন কেয়ারটা দরকার, এইগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে রেডি করে যেতে হবে। তো ফার্স্ট তোমাদেরকে যেটা জানতে হবে ভাইটাল সাইন্স। তোমাদেরকে ভাইটাল সাইন্স সম্পর্কে নলেজ ক্লিয়ার রাখতে হবে। ভাইটাল সাইন্স কি, কি কি ইন্ডিকেট করে এগুলো। তো ভাইটাল সাইন্স ইন্ডিকেট করে আমাদের হেলথ স্ট্যাটাসটাকে। এর ইন্ডিকেটরগুলো হলো টেম্পারেচার, পালস, রেসপিরেশন অ্যান্ড ব্লাড প্রেশার। এছাড়াও ফিফথ নম্বর হচ্ছে পেন। তো এই টেম্পারেচার আমরা কিভাবে দেখব, পালস কিভাবে দেখব, রেসপিরেশন কিভাবে দেখব, ব্লাড প্রেশার কিভাবে দেখব, পেন ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, এইগুলো কিন্তু আমাদেরকে ক্লিয়ার নলেজ রাখতে হবে এবং জেনে নিতে হবে। তো ফার্স্ট টেম্পারেচার। তো এই টেম্পারেচারের নর্মাল রেঞ্জ আমাদের জেনে নিতে হবে। নর্মাল রেঞ্জ আমরা বা নর্মাল বডি টেম্পারেচার আমরা বলে থাকি 98.6 ডিগ্রি ফারেনহাইট অথবা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা আমরা নর্মাল বলে থাকি। এছাড়া কত হলে আমরা বেশি বলবো, কত হলে আমরা কম বলবো, অর্থাৎ কত হলে হাই টেম্পারেচার অথবা ফিভার বলবো, আর কত হলে আমরা লো টেম্পারেচার বলবো। তো সেইগুলো আমাদেরকে জেনে নিতে হবে।
তো এই ফিভারের কিছু টাইপ আছে, লো পাইরেক্সিয়া, মডারেট পাইরেক্সিয়া, হাই পাইরেক্সিয়া, হাইপার পাইরেক্সিয়া। এই ফিভারকে পাইরেক্সিয়া বলা হয়। লো পাইরেক্সিয়া কখন বলবো? যখন 99 ডিগ্রি থেকে 101 ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকবে তখন তাকে লো পাইরেক্সিয়া বলবো। মডারেট পাইরেক্সিয়া যখন 101 ডিগ্রি থেকে 103 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার থাকবে তখন তাকে মডারেট পাইরেক্সিয়া বলবো। হাই পাইরেক্সিয়া যখন 103 ডিগ্রি থেকে 105 ডিগ্রি ফারেনহাইট থাকবে তখন তাকে হাই পাইরেক্সিয়া বলবো। আর হাইপার পাইরেক্সিয়া কখন বলবো? না যখন আমাদের টেম্পারেচার 105-এর 5 ডিগ্রি ফারেনহাইটেরও বেশি হবে তখন আমরা হাইপার পাইরেক্সিয়া বলবো। এছাড়াও ফিভারের কিছু টাইপ আছে, যেমন কন্টিনিউয়াস অর কনস্ট্যান্ট ফিভার, রেমিটেন্ট ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার অ্যান্ড ইনভার্স ফিভার। তারপর পালস। তো এই পালসটা কি? অর্ডিনারি দ্য পালসেশন অফ আর্টারি ইজ কল্ড পালস। তো আর্টারি থেকে যে আমরা পালসেশনটা পাই সেটাকে অ্যাকচুয়ালি পালস বলা হয়। তো এই পালস সম্পর্কে জেনে নিতে হবে, এটা কিভাবে দেখতে হবে, কিভাবে কাউন্ট করা হয়, এর নর্মাল রেঞ্জ, এটা বেড়ে গেলে কি বলা হয়, কমে গেলে কি হয়, সেগুলো আমাদেরকে পুরো তোমাদেরকে কিন্তু ক্লিয়ার বেস রাখতে হবে। তো এর নর্মাল রেঞ্জ হলো অ্যাডাল্টদের ক্ষেত্রে 72 টু 80 বিটস পার মিনিট। আর যদি এটি র্যাপিড পালস অর্থাৎ 100 বিটস পার মিনিটের বেশি দেখা যায় তখন তাকে ট্যাকিকার্ডিয়া বলা হয়। আর যখন বিলো 50 দেখা যায় পালস রেট সেক্ষেত্রে কিন্তু তাকে ব্র্যাডিকার্ডিয়া বলা হয়ে থাকে। বেশ কিছু সাইটে কিন্তু এই পালস আমরা দেখে নিতে পারি, যেমন টেম্পোরাল, ফেসিয়াল, ক্যারোটিড, ব্রেকিয়াল, ফিমোরাল, আরও কিন্তু কিছু কিছু আছে। তো তোমরা সেগুলো একটু দেখে ভালোভাবে ডিটেলসে পড়ে নেবে। এরপর রেসপিরেশন। রেসপিরেশন আমাদের নর্মাল রেসপিরেশন রেঞ্জ হলো অ্যাডাল্টদের 16 টু 18 ব্রিথস পার মিনিট। আর এটার ভেরিয়েশনও দেখা যায়, অ্যাবনর্মাল রেসপিরেশনও দেখা যায়। যদি রেসপিরেশন রেট নর্মালের থেকে বেড়ে যায় সেক্ষেত্রে তাকে ট্যাকিপনিয়া বলা হয়। আর যদি নর্মাল রেঞ্জের থেকে কমে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে ব্র্যাডিপনিয়া বলা হয়। এছাড়াও কিছু ডিফিকাল্টি দেখা যায়, সেগুলো জেনে নিতে হবে। তো পেনফুল রেসপিরেশনকে ডিপসনিয়া বলা হয়। এছাড়াও আরও অর্থোপনিয়া, অ্যাপনিয়া অর্থাৎ অ্যাবসেন্স অফ ব্রিদিং ফর শর্ট টাইম, এগুলোও কিন্তু দেখা যায়। তো এইগুলো কোনটাকে কোন টার্মটা বলছে বা কোন সময় তোমরা কোনটিকে ডিপসনিয়া বলবে, কোনটিকে অ্যাপনিয়া বলবে, কোনটাকে অর্থোপনিয়া বলবে, তো এইগুলো তোমাদেরকে কিন্তু জেনে নিতে হবে। নেক্সট, ব্লাড প্রেশার। তো ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ হলো অ্যাডাল্টদের ক্ষেত্রে 120/80 mm of Hg। আর এটি কিন্তু যখন সিস্টোলিক প্রেশার 140 mm of Hg এবং নিচে 90 mm of Hg হয়ে যায় তখন কিন্তু আমরা তাকে হাইপার টেনশন বলে থাকি। আর যখন আমাদের ব্লাড প্রেশার 90 mm of Hg বা 60 mm of Hg হয়ে যায় তখন কিন্তু আমরা তাকে লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন বলে থাকি। এই ব্লাড প্রেশার কিন্তু আমরা দুভাবে দেখতে পারি, একটা প্যালপেট করেও দেখা যায় আর একটা অস্কালটেশন করেও দেখা যায়। নেক্সট 5th নম্বর, পেন। তো এই পেন ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব বা পেন স্কোর আমরা কিভাবে বার করব, কতটা পেন আছে, কতটা পেনটা শার্প না ডাল, সেই পেন আমরা মানে তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখেও একটা পেন স্কোর বার করানো যায়। আবার একটা পেন স্কেল আছে সেই দেখেও কিন্তু পেন স্কোরটা বার করে নিতে হয়। তো এই পেন ম্যানেজমেন্ট তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। পেন ম্যানেজমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেটা তোমরা ভালো করে পড়ে যাবে, খুবই কাজে লাগবে তোমাদের। তারপর তোমাদেরকে কিছু আইভি ফ্লুইড সম্বন্ধে নলেজ রাখতে হবে। কি ধরনের ওয়ার্ডে কি ধরনের আইভি ফ্লুইড ব্যবহৃত হয়, কোন কোন পেশেন্টদেরকে এই আইভি ফ্লুইডগুলো দেওয়া হয়, যেমন NS, RL, D5, তারপর DNS, এইসব যে আইভি ফ্লুইডগুলো আমরা ব্যবহার করে থাকি, তো কোন কোন পেশেন্টের ক্ষেত্রে কোনটি দেওয়া যায় এইগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। তোমরা এইগুলো একটু ভালোভাবে দেখে যাবে। আর এছাড়াও হচ্ছে যে কোন আইভি ফ্লুইড কি কম্পোজিশন দিয়ে তৈরি সেটাও কিন্তু তোমাদের লাগবে। অনেক সময় কিন্তু এই আইভি ফ্লুইডের কম্পোজিশনও ইন্টারভিউয়াররা ধরে থাকে। এরপর আইভি ক্যানুলেশন। আইভি ক্যানুলেশনের যে নিডিলগুলো ব্যবহার করা হয় বা আইভি ক্যানুলাগুলো ব্যবহার করা হয়, এইগুলো কত গজে কাদের ক্ষেত্রে ব্যবহার করা যায়, কোন গজের কি কালার হয়ে থাকে, এই কালার কোডগুলো তোমাদের কিন্তু গজ অনুযায়ী জেনে নিতে হবে। আর কোনটি অ্যাডাল্টদের ক্ষেত্রে দেওয়া হয়, কোনটি বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়, এইগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে। আর গজ নাম্বারটা কালার ওয়াইজ মনে রাখতে হবে।
তারপর হচ্ছে ক্যাথেটারাইজেশন। এই ক্যাথেটারাইজেশন সম্পর্কেও কিন্তু তোমরা একটু দেখে নেবে কিভাবে ক্যাথেটার করা হয়, কিভাবে কি স্টেরাইল প্রসিডিওর মেনটেন করা হয়, এই স্টেরাইল প্রসিডিওর কিভাবে তোমরা পরপর স্টেপ ওয়াইজ করো, সেইগুলোও কিন্তু অনেক সময় পেশেন্টদের ইন্টারভিউয়ার তোমাদেরকে অনেক সময় ধরে, ঠিক আছে। এরপর ধরো যাদের রেসপিরেটরি ডিস্ট্রেস আছে সেই সব পেশেন্ট বা যাদের ধরো এসওবি আছে তাদেরকে তোমরা যে অক্সিজেন থেরাপি দিয়ে থাকো, এই অক্সিজেন থেরাপি তোমরা কিভাবে দাও বা ওটি তোমরা কিভাবে দাও, কোন মাস্ক ইউজ করো না ক্যানুলা ইউজ করো, না কোনটাতে কত দেওয়া যায়, মাস্কে কত লিটার দেওয়া যায়, তারপর টেন্টে কত লিটার দেওয়া যায়, তারপর ক্যানুলাতে কতটা দেওয়া যায়, এইগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, এইগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। দেন নেবুলাইজেশন। এই যে নেবুলাইজেশন দেওয়া হয় যেসব পেশেন্টদের অ্যাজমা বা এসওবি আছে বা লাংস ইনফেকশন আছে যাদের ক্ষেত্রে নেবুলাইজেশন দেওয়া হয়, এই নেবুলাইজেশনে কি কি মেডিসিন ইউজ করা হয় যেমন বুডিকট, ডুওলিন, লিভোলিন, এইগুলোর কিন্তু কম্পোজিশন তোমাদেরকে জানতে হবে। আর এই নেবুলাইজেশন মেশিন বা তোমরা কিভাবে অ্যাসেপ্টিক টেকনিকগুলো মেনটেন করো এগুলো কিন্তু তোমাদেরকে ধরতে পারে। তারপর মেডিসিন ওয়ার্ডে স্টিম ইনহেলেশন, এই স্টিম ইনহেলেশন কিন্তু মেডিসিন ওয়ার্ডে দেওয়া হয়ে থাকে। তো এই স্টিম ইনহেলেশন কতটা মানে কতক্ষণ ধরে দেওয়া হবে, জলটা কতটা গরম থাকবে, কিভাবে করতে হবে, এইগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। স্টিম ইনহেলেশন কাদের কাদের করা যাবে, কাদের করা যাবে না, অর্থাৎ কাদের ইন্ডিকেশন আছে, কাদের কন্ট্রা ইন্ডিকেশন আছে, এইগুলো কিন্তু সবই জেনে যেতে হবে। তারপর ব্লাড স্যাম্পেল কালেকশন। ব্লাড স্যাম্পেল যে তোমরা কালেক্ট করো সেই ভাইলগুলো কোন ভাইলে কি ব্লাড যায়, কোন টেস্টের জন্য কোন ভাইল ইউজ করা হয়, ভাইলের যে কালার কোডগুলো থাকে ধরো রেড বা তারপর পার্পেল কালারের বা হোয়াইট কালারের, এইগুলো যে থাকে এগুলো কোন ভাইল কোন কালার মানে কোন টেস্টের জন্য পাঠানো হয়, এইগুলোও কিন্তু তোমাদেরকে ক্লিয়ার নলেজ রাখতে হবে। তারপর ব্লাড ট্রান্সফিউশন তোমরা কিভাবে করবে, কতটা টাইম নিয়ে করবে, কিভাবে অ্যাসেপ্টিক টেকনিক ইউজ করবে, ব্লাড হচ্ছে কতক্ষণ ধরে চালাবে, 1 ইউনিট আরবিসি কতক্ষণ ধরে চালাবে, 1 ইউনিট হোল ব্লাড তোমরা কতক্ষণ ধরে চালাবে, কতক্ষণ ধরে চালানো উচিত, এইগুলো কিন্তু জানতে হবে। 1 ইউনিট ব্লাডে তোমাদের কতটা পরিমাণ কতটা গ্রাম ব্লাড থাকছে, অর্থাৎ আরবিসি থাকছে, বা হোল ব্লাড যদি থাকে সেক্ষেত্রে হোল ব্লাড কতটা থাকছে, 1 ইউনিট প্লেটলেটে কতটা প্লেটলেট থাকছে কত গ্রাম, সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, কারণ এইসবও কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। এছাড়াও কিন্তু বিএমডাব্লিউ অর্থাৎ বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে তোমাদেরকে নলেজ রাখতে হবে, কোন মানে কোন বাকেটে কোন জিনিস ফেলতে হবে, কোথায় কি ঠিকঠাকভাবে ফেলতে হবে, কালার কোড অনুযায়ী কোনখানে কি ফেলতে হবে, বা কিভাবে তোমরা এই পাংচার প্রুফ কন্টেনার বলো বা এইগুলো কিভাবে মেনটেন করবে, পাংচার প্রুফ কন্টেনারে কতটা সলিউশন দেওয়া হয়, কি সলিউশন ব্যবহার করা হয়, এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এছাড়াও হ্যান্ড ওয়াশিং টেকনিক খুব ভালোভাবে পড়ে যাবে, হ্যান্ড ওয়াশিং টেকনিকও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও 5 মুভমেন্ট অফ হ্যান্ড হাইজিন বা হ্যান্ড ওয়াশিং তোমরা যে করবে তার 5 মুভমেন্ট যে আছে সেইগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এছাড়া 7 স্ট্যান্ডার্ড প্রিকশন যেটা আছে সেটাও কিন্তু তোমাদের পড়ে যেতে হবে, কারণ এইগুলো কিন্তু খুব কমন কোশ্চেন, এগুলো খুব সহজেই কিন্তু এক্সামিনাররা ধরে থাকে। তারপর ধরো ওয়ার্ডে যে ধরনের পেশেন্ট আসে, সিওপিডি পেশেন্ট বা রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্ট, তো তাদের তুমি কি পেশেন্ট কেয়ার দেবে, বেডসাইডে তাদের কি কি কাজ থাকে, তোমরা সারাদিনে তার প্রতি কি কেয়ার করবে, তো সেই রকমভাবে কোশ্চেনগুলো আসতে পারে। আর তাদের অক্সিজেন থেরাপি দিলে কতটা পরিমাণ অক্সিজেন চলতে পারে, বা তাদের কি দেবে, বয়স অনুযায়ী কিভাবে দেবে, সেটাও কিন্তু ধরতে পারে। এছাড়া ধরো কোনো পেশেন্ট ডায়রিয়া নিয়ে ভর্তি হলো, সেক্ষেত্রে তুমি কি ম্যানেজমেন্ট করবে বা কি কেয়ার প্ল্যান করবে তার জন্য, বা তাকে কি নার্সিং কেয়ার দেবে। তো একটা ডায়রিয়া পেশেন্টের ক্ষেত্রে তোমরা কি কি করতে পারো সেগুলো কিন্তু তোমাদেরকে বলতে হবে। এছাড়া ধরো কোনো পেশেন্ট ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু এইসব নিয়ে ভর্তি হলো, সেক্ষেত্রে তাদের কি তুমি হেলথ টক দেবে, তাদেরকে কি বোঝাবে, বা তাদেরকে কিভাবে তাদেরকে অ্যাডভাইস দেবে সারাদিন থাকার জন্য, ঘুমানোর জন্য, বা বিশ্রাম নেওয়ার জন্য, বা খাওয়া দাওয়া করার জন্য। আর কিভাবে তারা সুরক্ষিত থাকবে সেটা কিভাবে তাদেরকে জানাবে সেটাও কিন্তু বলতে হবে, কি কি হেলথ টক দেবে সেটাও তোমাদেরকে জেনে রাখতে হবে।
এছাড়া ধরো ডিএম পেশেন্ট ভর্তি হলো, অর্থাৎ ডায়াবেটিক পেশেন্ট ভর্তি হলো, সেক্ষেত্রে তোমরা কি করবে, তাদের কতবার সিবিসি চেক করো, সেক্ষেত্রে সেইগুলো কিন্তু ধরতে পারে। কতটা হাই হাই ব্লাড সুগার চেক কিভাবে করবে, ক্যাপিলারি সুগার চেক কিভাবে করবে, তাছাড়া ইনসুলিন কোন কোন রুটে দেওয়া হয়, কোথায় দেওয়া হয়, কতটা অ্যামাউন্টের ইনসুলিনের যে ক্যালকুলেশন সেটাও কিন্তু ধরতে পারে। এছাড়া ধরো কোনো পেশেন্ট এইচটিএন নিয়ে ভর্তি হয়েছে, তাকে তুমি কি হেলথ টক দেবে। তারপর ধরো আরও যে পেশেন্টরা ভর্তি হয় নর্মাল ওয়ার্ডে ফিভার নিয়ে বা আদার্স কিছু নিয়ে, সেই সব ক্ষেত্রে তোমাকে হয়তো কোনো একটা টার্ম এবং কন্ডিশন দিয়ে দেবে যে এই পেশেন্টের এই হয়েছে, তুমি তার ক্ষেত্রে কি নার্সিং কেয়ার প্ল্যান দেবে বা কি নার্সিং কেয়ার দেবে, তো তোমাদেরকে তখন কিন্তু সেগুলো বলতে হবে। আর মেন একটা ব্যাপার হলো রেকর্ডিং এবং রিপোর্টিং। তুমি যে ওয়ার্ডে সারাদিন ধরে কাজ করছো, সে কাজ অনুযায়ী তোমরা কতটা রেকর্ডিং করছো, রিপোর্টিং করছো, তার উপরেও কিন্তু অনেক রকমের কোশ্চেন থাকে। তো এই যে ইম্পর্টেন্ট রেকর্ডের, তোমরা একটা নার্সিং পার্সোনাল হয়ে কিভাবে রেকর্ড মেনটেন করবে, বা কি কি রেকর্ড মেনটেন করতে হয়, কি কি সিট ফিল আপ করতে হয়, এগুলোও কিন্তু অনেক সময় এক্সামিনাররা কোশ্চেন ধরে থাকে। এছাড়াও ধরো অনেক সময় পেশেন্ট সাইডে আরও অনেক ধরনের কাজ করা হয়ে থাকে, সেগুলোও কিন্তু তোমাদেরকে ক্লিয়ার, তোমরা যেগুলো কাজ করছো তোমার মনে হচ্ছে যে আমি এই কাজটা করছি, আমাকে এই ধরনের, তুমি সেই কাজটা নিয়ে কিন্তু প্রপার তোমরা এই পড়াশুনো করে রাখবে, কারণ সেই সব সম্বন্ধে তুমি যদি বলো যে আমাদেরকে এই সব কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই কোশ্চেনটিও ধরতে পারে। তো আমার মনে হয় এক্সামিনারকে খুব ধরো জিজ্ঞাসা করলো যে তোমার ওয়ার্ডে কি কি ধরনের পেশেন্ট আসে, সেক্ষেত্রে তুমি যেগুলো যেগুলো জানো সেই যার সম্বন্ধে তুমি বলতে পারবে, আমার মনে হয় সেইগুলোই তুমি বলবে। আদার্স বেশি কিছু বলতে যেও না, তাহলে কিন্তু অন্য জায়গা থেকে অন্য ডিজিজ নিয়ে যদি তোমাকে কোশ্চেন ধরে, সেক্ষেত্রে কিন্তু তুমি তখন তোমার বিপদ হবে, মানে তখন তুমি বলতে পারবে না, সেটা তো খারাপ জিনিস হয়ে দাঁড়াবে। তার থেকে যেগুলো তুমি জানো আমার মনে হয় তুমি সেইগুলোই বলবে। এছাড়াও কিছু ইলেকট্রোলাইটস সম্পর্কেও তোমাদেরকে জেনে রাখতে হবে, যেমন ধরো কোনো সোডিয়াম বেড়ে গেল বা সোডিয়াম কমে গেল, সেই সব টার্মগুলোকে আমরা কি কি বলে থাকি, বা পটাশিয়াম বেড়ে গেলে সেগুলোকে আমরা কি বলে থাকি। যেমন সোডিয়াম যখন কম হয় তখন তাকে হাইপোন্যাট্রিমিয়া বলে থাকি। এগুলোতে কিন্তু বেশিরভাগ কিন্তু কিডনি ডিজিজের ফলে দেখা যায়। তারপর সোডিয়াম যদি এক্সেসিভ লেভেল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হাইপার নেট্রিমিয়া বলা হয়ে থাকে। এছাড়া পটাশিয়াম ডেফিসিটকে বলা হয় হাইপোক্যালেমিয়া, পটাশিয়াম এক্সেস হলে তাকে বলা হয় হাইপার ক্যালেমিয়া, ক্যালসিয়াম ডেফিসিট হলে তাকে বলা হয় হাইপোক্যালসেমিয়া, ক্যালসিয়াম এক্সেসিভ হয়ে গেলে তখন তাকে বলা হয় হাইপার ক্যালসেমিয়া, সরি, ক্যালসিয়াম ডেফিসিট হলে তাকে হাইপোক্যালসেমিয়া বলা হয়। আর যদি ম্যাগনেসিয়ামের অভাব দেখা যায়, সেক্ষেত্রে ম্যাগনেসিয়ামিয়া হয়ে থাকে। আর যদি ম্যাগনেসিয়ামের এক্সেসিভ লেভেল দেখা যায়, সেক্ষেত্রে হাইপার ম্যাগনেসিমিয়া দেখা যায়। এরপর এই যে সিমটমগুলো দেখা যাচ্ছে বা হচ্ছে, এই যে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা যাচ্ছে, তো এর ফলে যে সাইন সিমটমগুলো কি কি হতে পারে বা আমাদের শরীরে কি কি প্রবলেম হতে পারে, তো আমাদেরকে কিন্তু সেইগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ফলে, কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ফলে কি হতে পারে, সেইগুলো কিন্তু একটা ক্লিয়ার বেস ধারণা তোমাদেরকে রাখতে হবে। তারপর ধরো ওয়ার্ডে কোনো একটা পেশেন্ট এলো, আনকনসাস পেশেন্ট, তো ওই আনকনসাস পেশেন্টে তুমি কিভাবে কেয়ার দেবে, সেই কেয়ারটা তোমাকে কিন্তু বলতে হবে। যদি ধরো কোনো কারণে এক্সামিনার কোশ্চেন করতেই পারে যে একটা আনকনসাস পেশেন্টকে তুমি কিভাবে কেয়ার দেবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ডিটেলসে তার কেয়ার তুমি কিভাবে দেবে, কি কি করবে, সেগুলো কিন্তু তোমাকে ডিটেলসে পড়তে হবে বা বলতে হবে। হ্যাঁ, তো তোমরা প্রিপারেশন নিয়ে নাও, আর তোমরা এই যে যে জিনিসগুলো বললাম, তোমরা কিন্তু বই থেকে এগুলো পড়ে নিজেদের বেস ক্লিয়ার করার চেষ্টা করো এবং ভালোভাবে ইন্টারভিউ দাও। তো আজ এইটুকুই, ধন্যবাদ।